ওকে, লেটস স্টার্ট উইথ দ্য বাজেট প্রবলেম। তো আমরা যে কাজটা করব, আমরা যেহেতু অনেকগুলো প্রবলেম বা এক্সারসাইজ সলভ করব, তো আমরা আজকে আহ, আপনাদের বইয়ের একটা প্রবলেম যেটা সলিউশন করা আছে, এই ধরনের একটা প্রবলেম নিয়ে আমরা শুরু করি। Minor corporation manufactures and sells seasonal product that is peak sales in the third quarter. তো নরমালি সিজনাল প্রোডাক্ট তৈরি করে যার পিক সেল সাধারণত থার্ড কোয়ার্টারে হয়। The following information concerns operation for year 2, the coming year, and the first 2 quarter of year 3. So year 2 ইনফরমেশন নিয়ে দেওয়া আছে এবং year 3 দুইটা কোয়ার্টার ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা যে বলা আছে কোম্পানি সিঙ্গেল প্রোডাক্ট সেলস ফর $8 পার ইউনিট, বাজেটের সেলস ইউনিট দেওয়া আছে, সেলস কালেক্টেড কিভাবে হয় সেটা দেওয়া আছে, ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করে সেই ইনফরমেশন দেওয়া আছে, র মেটেরিয়ালের কালেকশন মানে পেমেন্ট প্যাটার্নটা দেওয়া আছে, র মেটেরিয়ালের কস্ট দেওয়া আছে। তো আমাকে কি কি করতে বলছে সেটা আমরা দেখি। আমাকে বলছে সেলস বাজেট তৈরি করতে, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট তৈরি করতে, প্রোডাকশন বাজেট তৈরি করতে, মেটেরিয়াল বাজেট তৈরি করতে, আর এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর পারচেজ অফ মেটেরিয়াল। তার মানে আমার রিকোয়ারমেন্ট পাঁচটা, একটা হলো সেলস বাজেট, একটা হলো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, প্রোডাকশন বাজেট, মেটেরিয়াল বাজেট, আর হলো এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর পারচেজ অফ র মেটেরিয়াল। সো আমরা এই প্রবলেমটাকে সলভ করতে হলে আমরা আসলে কিভাবে লিখবো, আমরা সেই জিনিসটা যাই। মাইনর কর্পোরেশন, আমাদের কি বাজেট প্রথমে করব, বাজেটটা কিসের জন্য করব, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কথা না। সো আমরা জাস্ট এটা এভাবে লিখে রাখি। আমরা যদি প্রথমে কি করব, সেলস বাজেটটা করব। সেলস বাজেটটা যদি আমরা করতে যাই, আমার ইয়ার টুর ইনফরমেশন গুলো নিতে হবে। ইয়ার টুর কোয়ার্টার হলো চারটা আছে, চারটার পরে আমার কি হবে, টোটাল হবে ইয়ার টুর ইনফরমেশন, দেন ইয়ার 3 1 2, এই চারটা ইনফরমেশন নিয়ে আমার কাজ করতে হবে। আমাদের এই জায়গায় আমরা লিখতে পারি দিস ইজ ইয়ার টু। আমরা নরমালি অ্যালাইনমেন্টের জায়গায় আমরা এটা মার্জ করে দিই, ইয়ার 3। সো আমরা মোটামুটি ইনফরমেশন গুলো জানলাম, আমরা করতে পারি। সো ইনফরমেশন গুলো আমরা জানি, একটা ছোট করে দিই যাতে দেখা যায়। এবার যদি আমরা আসি, আমাদের বাজেটের সেলস কত ছিল, বাজেটের সেলস ইউনিটস আমার কত ছিল, ইউনিট সেলস আমার কত ছিল, আমরা সেই ইনফরমেশন গুলো এই জায়গায় লিখে ফেলবো। 40,000, ইয়ার টুতে ছিল 60,000, ইয়ার সরি কোয়ার্টার 3 তে 1 লাখ, কোয়ার্টার 4 এ 50,000। বা যদি ইয়ার টু টোটাল যাই, ইয়ার টুতে আমার 2,50,000, ইয়ার 3 কোয়ার্টার 1 এ 70,000, কোয়ার্টার 2 তে 80,000। তার সেলস প্রাইস পার ইউনিট কত, পার ইউনিট কত দেওয়া আছে, $8 দেওয়া আছে। আমরা সবগুলোতে বসে দিই, তাহলে আমার সেলস রেভিনিউ, বাজেটের সেলস রেভিনিউ কত হবে, আসলে কি এই জায়গায় কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা জাস্ট নরমাল আমি মাল্টিপ্লাই করলাম। সো আমার বাজেট সেলস বাজেটটা তৈরি হয়ে গেল। এটাতে কারো কোনো কনফিউশন আছে, সেলস বাজেটে কারো কোনো কনফিউশন আছে? স্যার এবার 2 নম্বর যেটা আমাকে প্রিপেয়ার করতে হবে,
এটা হলো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট। তাহলে শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তো আমরা এটা করব। এক্সপেক্টেড ক্যাশ কালেকশন যদি আমরা শুরু করতে যাই, আমাদের কিসের উপর বেস করে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন করতে হবে? তো আগে ইনফরমেশনটা আমরা একটু নিচে বসালাম। আমার বাজেটের সেলস রেভিনিউটা আমরা একটু নিয়ে আসি। আমার বাজেটের সেলস রেভিনিউ কি উপর থেকে চলে আসছে? কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই। এবার ক্যাশ কালেকশনটা আমরা করব। ক্যাশ কালেকশন যদি যাই, প্রথমে আমার থাকবে কি অ্যাকাউন্ট রিসিভেবল, তাই না? তাহলে কি বলছে দেখেন, সেলস আর কালেক্টেড ইন দ্য ফলোইং প্যাটার্ন। 75% in the quarter the sales are made. যে কোয়ার্টার আমরা সেল করি সেই কোয়ার্টারে আমরা 75% কালেকশন করি। The remaining 25% in the following quarter এবং remaining 25% আমরা পরের কোয়ার্টারে কালেকশন করি। On January 1st, year 2, the company's balance sheet showed 65,000. January 1, 65,000 account receivable. So balance sheet আমরা শো করছে, all of which will be collected in the first quarter of the year. তাহলে ইয়ার 2 ফার্স্ট কোয়ার্টারে আমরা কি করব? এগুলা কালেক্ট করব। Bad debts and negligible can be ignored. তাহলে আমার যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 65,000, এটা হলো আমার ইয়ার 2 ফার্স্ট কোয়ার্টারে কালেকশন করব, তাই না? আর কোনো সমস্যা আছে? এটা আমরা না রাখি, সমস্যা নেই। এবার কালেকশন প্যাটার্ন, কালেকশনস বা এটা আপনি উপর লিখতে পারেন। সো অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন হলো আপনার এটা। এবার আসি কোয়ার্টার 1 সেলস। কোয়ার্টার 1 এ সেলস আমার যেটা আছে, এটা কত পার্সেন্ট কোয়ার্টার 1 এ আমরা কালেক্ট করব? 75%। আর বাকি 25% আমরা কালেকশন করব কোন কোয়ার্টারে? কোয়ার্টার 2 তে। এর পরের কোয়ার্টারে। এবার আসি কোয়ার্টার 2 সেলস। কোয়ার্টার 2 সেলস এর 75% আমরা কালেকশন করব কোয়ার্টার 2 তে, বাকি 25% কালেকশন করব কোয়ার্টার 3 তে। কোয়ার্টার 3 সেলস যদি আমরা আসি, কোয়ার্টার 3 সেলস এর 75% কালেকশন করব কোয়ার্টার 3 তে, বাকিটা কালেকশন করব কোয়ার্টার 4 এ। এবার আসি আমরা কোয়ার্টার 4 এর সেলস। কোয়ার্টার 4 এ যে সেলস করছি তার 75% কালেকশন করব কোয়ার্টার 4 এ, বাকি 25% কালেকশন করব ইয়ার 3 কোয়ার্টার 1 এ। এবার যদি আমরা ক্যাশ কালেকশন গুলো দেখি, ক্যাশ কালেকশন আমার কি অবস্থা হবে? তো আমরা এই পর্যন্ত সেলস স্টাইলটা দেখে অ্যালাইনমেন্ট ঠিক রেখে করতে পারি। তাহলে আমার এটা করতে হবে আমরা এই পাশে কি করতে পারি? সাবমিট করতে পারি। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? শিডিউল অফ ক্যাশ কালেকশনে কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমার ব্যালেন্স শিটে এই অ্যামাউন্টটা কি হিসাবে শো করবে? ব্যালেন্স শিটে এটা রিসিভেবল হিসাবে শো করবে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? সবাই চুপচাপ, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার, ঠিক আছে। ওকে, আমরা তাহলে কি করলাম? সেলস বাজেট করলাম, ক্যাশ কালেকশন বাজেট করলাম। এবার আমরা এটার উপর বেস করে কি করব? প্রোডাকশন বাজেট।
প্রোডাকশন বাজেট যদি করি, প্রোডাকশন বাজেটটা সাধারণত কি বাজেটের উপর বেস করা হবে? সেলস এর উপরে। আমরা বসাই দিলাম, এটার সাথে অ্যাড করব কি ending inventory. ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি ডিজায়ার্ড আমার কত পার্সেন্ট বলছে দেখেন, the company desires an ending inventory at the end of each quarter equal to 30% of the budgeted sales for the next quarter। তাহলে 30% of the budgeted sales in the next quarter আমাকে এন্ডিং ইনভেন্টরি হিসেবে কি করতে হবে, মেইনটেইন করতে হবে। তাহলে দেখেন, এটা যদি আসি থার্ড কোয়ার্টারে, এটা যদি আসি এটা ফোর্থ কোয়ার্টারে, এটা যদি আসি তাহলে এটা হবে ইয়ার 3 এর ফার্স্ট কোয়ার্টারে, আমরা এটা মেইনটেইন করতে পারি। আর এটা যদি আমরা আসি তাহলে এটা হবে এটা, আমরা এটা বের করে ফেললাম। তাহলে আমার কি লাগবে, এটা এটা আমরা জানি এটার নাম কি হবে বলেন, প্রোডাকশন Requirement. রিকোয়ারমেন্টস। নেক্সট কি হবে, Beginning inventory. বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি আমার কত ছিল দেখেন তো, আমার কি বলা আছে 12,000 ইউনিটস অন হ্যান্ড। তাহলে বিগিনিং ইনভেন্টরি আমার কত ছিল অ্যারাউন্ড 12,000। ইয়ার 2 তে তাহলে কত হবে, ইয়ার 1 বাই কোয়ার্টার 1 এর যে এন্ডিং আছে সেটা আমার হবে। Yes, sir. কোয়ার্টার 3 তে হবে তো একটা, 4 হবে এটা, আর তারপর এটা হবে কোয়ার্টার 4। আর কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? No, sir. আমাকে 1 মিনিট একটু সময় দেন। তাহলে আমরা আমরা যে কাজটা করলাম যে আমরা অলরেডি জানলাম যে আমার বিগিনিং ইনভেন্টরি যদি বাদ দেয় তাহলে কি হবে, বাদ দিলে কত কি হবে প্রোডাকশন নিডস। কত রকম হচ্ছে সেটা আমরা বেরিয়ে যাচ্ছে। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? না স্যার, ঠিক আছে। এটা কি হবে, আমরা যদি টোটালে যাই ইয়ার 2 তাহলে এন্ডিং ইনভেন্টরি হবে কোয়ার্টার 4 এর এন্ডিংটা, আর বিগিনিংটা হবে কোয়ার্টার 1 এরটা। ঠিক আছে, সো আমরা প্রোডাকশন বাজেট করে ফেললাম। এখন এই প্রোডাকশন বাজেটের উপর আমরা কি বাজেট করব, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল বাজেট। আমরা যদি ম্যাটেরিয়াল বাজেট করি তাহলে আমার প্রোডাকশন এর উপর বেস করা হবে। সো আমি এটা কপি করে নিয়ে আসি নিচে, প্রোডাকশন নিডস কত, আমি এটাও বের করে ফেলি কারণ এটা আমার লাগবে। সেই পর্যন্ত আমরা জানি। এখন আমাকে কি বলছে 5 pounds of raw materials are required to complete, তাহলে RM required পার ইউনিট কতটুকু লাগবে পাউন্ডে 5 পাউন্ড, তাই না?
প্রতিটা প্রডিউস করতে আমার 5 পাউন্ড র মেটেরিয়াল লাগে, তাহলে আরএম কতটুকু লাগবে আমার, এটা ইনটু এটা, এটাই তো আমার র মেটেরিয়াল লাগবে যে, তাই না? জি স্যার। তার কোনো কনফিউশন আছে? তারপর আমরা আসি, the company requires ending raw materials inventory at the end of each quarter equal to 10% of the following quarter production loss. তাহলে আমার desired ending inventory কত লাগবে? এন্ডিং র মেটেরিয়ালস ইনভেন্টরি at desired RM আমার কত হবে? পরের কোয়ার্টারের প্রোডাকশনের 10% আমাকে কি করতে হবে? মেনটেন করতে হবে, তাই না? তাহলে আমাদের এটা যদি আমরা আসি, ঠিক আছে, এটা যদি আমরা শেয়ার করে ঠিক আছে, কোয়ার্টার 4 টা যদি আমরা আসি, এটা হবে এরপরে, ঠিক আছে। তাহলে ডিজাইন, তাহলে আরএম রিকোয়ারমেন্ট কত আছে? এটা প্লাস এটা, তার কোনো কোশ্চেন আছে? স্যার এখানে স্যার এন্ডিং র মেটেরিয়াল ইনভেন্টরি বলা যায় কি? ডিজাইন র মেটেরিয়াল ইনভেন্টরি, ডিজাইন এন্ডিং ডেফিনেটলি বলবেন, ঠিক আছে। জি স্যার। ওকে, র মেটেরিয়াল রিকোয়ারমেন্ট আমার বের হয়ে গেল। এবার আমরা যদি হয় লেস আরএম বিগিনিং আমার কত ছিল? 23 পাউন্ড, 23,000, তাই না? জি স্যার। 23,000 তাহলে RM is to purchase, ঠিক আছে। আমার কতটুকু লাগবে? 30,000, তাহলে এটা কত হবে? 36,000, এটা কত হবে? 30,500 বাদ দিব, এটা কত হবে? 28,000, তাহলে এটা কত হবে? এটা হলো বিগিনিং 20,000, আর ক্লোজিংটা কত হবে? আর কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন। তাহলে র মেটেরিয়াল কতটুকু পারচেজ করতে হবে সেটা আমরা কি করলাম? আমরা র মেটেরিয়াল কতটুকু পারচেজ করতে হবে সেটা জানলাম, এটা হলো র মেটেরিয়াল বাজেট। এবার আমরা আসি এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর র মেটেরিয়াল। আমি যদি এক্সপেক্টেড ক্যাশ পেমেন্টটা বের করতে যাই, তাহলে আমার শুরু করতে হবে কোথা থেকে? র মেটেরিয়াল পারচেজ থেকে আমার কি করতে হবে? শুরু করতে হবে। তাহলে আমরা র মেটেরিয়াল পারচেজ থেকে শুরু করি। র মেটেরিয়াল পার ইউনিটের প্রাইস কত? কস্ট পার পাউন্ডস কত মান? 0.80 পার পাউন্ড। 0.80, স্যার। তাহলে আরএম কস্ট কত? কস্ট ক্যাশ পেমেন্ট অথবা পেমেন্টস। এবার আমরা আসি পেমেন্টের অপশনে। প্রথমে অ্যাকাউন্ট পেয়েবল বিগিনিং কত ছিল আমার? অ্যাকাউন্ট পেয়েবল দেখেন তো, অন জানুয়ারি ইয়ার টু দ্য কোম্পানি ব্যালেন্স শিট শোড 81,500 অ্যাকাউন্ট পেয়েবল আছে, যেটা আমরা কি করব? ফার্স্ট কোয়ার্টারে পেমেন্ট করব। ফার্স্ট কোয়ার্টারে নিয়ে আসছি। আমার পেমেন্ট প্যাটার্নে আছে আমরা 60% পেড ইন দ্য কোয়ার্টার দ্য পারচেজ আর মেড, মানে যে কোয়ার্টারে আমরা পারচেজ করি সেই কোয়ার্টারে 60% পেমেন্ট করি, আর বাকি 40% এর পরের কোয়ার্টারে পেমেন্ট করি। তাহলে কোয়ার্টার 1 পারচেজ, কোয়ার্টার 1 পারচেজ করছিলাম কত? এই অ্যামাউন্টটা, তার 60% আমরা কি করব? এই কোয়ার্টারে পেমেন্ট করব, আর বাকি 40% কি করব? এরপরের কোয়ার্টারে পেমেন্ট। কোয়ার্টার 2 পারচেজ, তার 60% এই কোয়ার্টারে পেমেন্ট করব, বাকি 40% কোয়ার্টারে পেমেন্ট করব।
Q3 purchase আমরা যদি যাই, of 60% total payment করব, 40% total payment করব। Q4 এর purchase আমরা যদি যাই, 60% এর total payment করব, আর বাকিটা আমি কি করব, ইয়ার 3 তে ফার্স্ট কোয়ার্টারে গিয়ে আমরা পেমেন্ট করব 40%। ক্যাশ পেমেন্ট কত হবে, সাম করে দিই, এই যে আমার এক্সপেক্টেড ক্যাশ পেমেন্টটা চলে আসছে। কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম। আমরা এবার একটু চলে যাই, এই জিনিসগুলা এই জায়গায় দেখেন আপনাদের এই পেমেন্টটা কিন্তু করা আছে, পুরো অঙ্কটাই করা আছে। সো আপনারা জাস্ট অঙ্কটা গো থ্রু করলে আপনারা কি করবেন, গো থ্রু করলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আমরা 8-এর 20 আর 8-এর 26, তাই না? আচ্ছা, আমরা 8-এর 17টা দিয়ে একটু শুরু করি, তারপর আমরা 8-এর 20-এ যাব, তারপর 26-এ যাব। এই প্রবলেমটি কি আপনারা দেখতে পাচ্ছেন? এটা সিলেক্ট করার মেইন কারণ হলো প্রবলেমটা ছোট, আর এই জায়গায় আমাকে কি বলছে, ক্যাশ বাজেট তৈরি করতে বলছে, আমাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে, ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তো আমরা মোটামুটি সবগুলোই তৈরি করব, এই জন্য আমরা এই জিনিসটা এটা নিয়ে একটু কাজ করি। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে। Minden company is a wholesale distributor of premium European chocolate. তার মানে এটা একটা ডিস্ট্রিবিউটর কোম্পানি। The company's balance sheet as of April 30 is given below. ব্যালেন্স শিটে বলছে যে তার এপ্রিল 30 তারিখে ক্যাশ ব্যালেন্স আছে 9000, রিসিভেবল 54000, ইনভেন্টরি 30000, বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট নেট অফ ডিপ্রিসিয়েশন 2,07,000, টোটাল অ্যাসেট দেওয়া আছে, অ্যাকাউন্ট পেয়েবল 63000, নোট পেয়েবল 14500, কমন স্টক 1,80,000, আর রিটার্ন 42,500। The company is in the process of preparing a budget for May and has assembled the following data. তাহলে মে এর বাজেট তারা করবেন, ঠিক আছে? Sales are budgeted at 2 lakh per May. Of these sales, 60,000 will be cash. The remaining will be credit sales, and 1/2 of a month's credit sales are collected in the month of sales made, and the remainder collected in the following month. All of the April 30 account receivable will be collected in May. Purchase of inventory are expected to total 1,20,000 during May. The purchase will be on account. 40% of the purchase are paid in the month of purchase, and the remainder will be paid in the following month. And on April 31st, account payable surplus will be paid on May. The May 31st inventory balance is budgeted 40,000. So inventory balance টা আমার বলছে 40,000 budgeted, মে মাসে আমার যে ইনভেন্টরি ব্যালেন্সটা থাকবে। Selling and administrative expenses for May are budgeted at 72,000, exclusive of depreciation. These expenses will be paid in cash. Depreciation is budgeted at 2,000 for the month. The note payable on the April 30 balance sheet will be paid during May with 100 in interest. New refrigerating equipment costing 6,500 will be purchased for cash during May. During May, the company will borrow 20,000 from its bank by giving a new note payable to the bank for that amount. The new note will be due in 1 year.
তো আমাকে ক্যাশ বাজেট করতে বলছে, সাপোর্ট ইউর বাজেট উইথ এ শিডিউল অফ এক্সপেক্টেড। Cash collection. ওকে, তো আমরা যদি নিচে আসি, prepare a cash budget for May. Support your budget with a schedule of expected cash collection from sales and a schedule of expected cash disbursement for merchandise purchases. Prepare a budget income statement for May. Use the absorption costing income statement format as shown in Schedule 9 and prepare a budgeted balance sheet as of May 31st. তাহলে আমাকে প্রথমে তৈরি করতে হবে কি বাজেট? ক্যাশ বাজেট তৈরি করতে হবে। এই ক্যাশ বাজেটে আমরা সাপোর্ট করব আমাদের এক্সপেক্টেড ক্যাশ কালেকশন এবং ক্যাশ পেমেন্ট, এই দুটো বাজেটটা আমাকে কি করতে হবে? তৈরি করতে হবে। আমরা ক্যাশ বাজেট তৈরি যদি করি তাহলে আমরা কি নিয়ে শুরু করি? বিগিনিং ক্যাশ ব্যালেন্স। আমার কোন মাসের জন্য তৈরি করছি আমরা? মের জন্য। আমার বিগিনিং ক্যাশ ব্যালেন্স কত আছে? এপ্রিলের ক্লোজিং যেটা সেটা হলো আমার বিগিনিং। ঠিক আছে, এবার আমরা কি করব? ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশনের ভিতরে কোথায় আছে? কালেকশন ফ্রম সেলস। কারণ কালেকশন ফ্রম সেলস যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ক্যাশ শিডিউল অফ ক্যাশ কালেকশন তৈরি করতে বের করতে হবে। শিডিউল অফ ক্যাশ কালেকশন আমাকে বের করতে হবে। শিডিউল অফ ক্যাশ কালেকশন যদি আমি বের করি তাহলে কত আছে? মে জন্য আমরা দুই মাস নিয়ে কাজ করব। তাহলে আমার সেলস অ্যামাউন্ট কত? মে মাসে আমি কত অ্যামাউন্ট সেল করেছি? 2 লক্ষ। বাজেটের সেলস আমার 2 লক্ষ। সো আমি এই জায়গায় লিখি বাজেটের সেলস। তাহলে এবার আসবে কালেকশন ক্যাশ সেলস। আমি যতটুকু সেল করি এর মধ্যে 60,000 আমি ক্যাশে সেল করেছি। ঠিক আছে, সরি ক্যাশ সেলস আমার জায়গায় আসলে দরকার নেই কোনো কিছু। ক্যাশ সেলস এর তো কালেকশন শুরু হয় অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। কালেকশন তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল এপ্রিল 30 তে যেটা আসবে সেটা কবে কালেকশন করব বলে দিয়েছে। দেখেন আমাকে বলছে, এটা অলরেডি বলে দিচ্ছে যে এপ্রিল 30 তে যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে will be collected in May. তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে? 54,000। এটা মেতে আমি কালেকশন করব। এবার মে সেলস এর যদি আমরা যাই, মে সেলস এর যে আমরা রিসিভেবল আছে 2 লাখ টাকা সেল করে বাজেটের সেলস, ক্যাশ সেল করছি 60,000। তাহলে ক্যাশ সেলস করছি কত? 1,40,000। 1,40,000 এর ভিতরে বলছে 1/2 of the month's credit sales will be collected in the month of May। তাহলে আমি কি করতে পারি? আমার 2 লাখ মাইনাস 60,000 তার অর্ধেকটা 0.5% আমি কালেকশন করব কোন মাসে? মে মাসে। আর বাকি অর্ধেকটা আমি কালেকশন করব কোন মাসে? এর পরের মাসে। তার কোনো কনফিউশন আছে? নো স্যার। তাহলে ক্যাশ কালেকশন আমার কত হবে? তাহলে দেখেন মে মাসে আমার কালেকশন কত হচ্ছে? 1,84,000 আর জুন মাসে কালেকশন হবে 70,000, তাই না? তাহলে মে মাসের ব্যালেন্স শিট যদি দেখি তাহলে এটা আমার কি হিসাবে থাকবে? রিসিভেবল হিসেবে শো করবে। আমি তাহলে ক্যাশ বাজেটে চলে যাই। ক্যাশ বাজেটে মে মাসে আমার কালেকশন কত হয়েছে? 1,84,000। আমরা এখান থেকে লিংকটা নিয়ে যাই। 1,84,000। আর কোথা থেকে কি আমার কোনো কালেকশন আসছে? টোটাল ক্যাশ অ্যাভেলেবল। তাহলে আমার ক্যাশ অ্যাভেলেবল কত আছে? 1,14,000। তো 1,93,000 টাকা আমার ক্যাশ অ্যাভেলেবল আছে। এবার আসি ক্যাশ ডিসবার্সমেন্ট। ক্যাশ ডিসবার্সমেন্ট করতে হলে প্রথমে আমার কি আসবে? কাকে পেমেন্ট করব? আমার মেটেরিয়াল পারচেজের জন্য কি করব? পেমেন্ট করব। তাহলে ক্যাশ পেমেন্ট শিডিউল হবে
or material. এবার আমরা আসি purchase of inventory are expected to be total 1,20,000 during May. তাহলে বাজেটের পারচেজ কত? র মেটেরিয়াল না, এটা ইনভেন্টরি দেন, কারণ এটা মার্চেন্ডাইজিং কোম্পানি। তাহলে আমার বাজেটের পারচেজ কত আছে? মেতে কত আমার পারচেজ আছে? 1,20,000 টাকা। এটা দেখেন কি বলছে, দিস পারচেজ উইল বি অন অ্যাকাউন্ট। পুরোটা হলো অন অ্যাকাউন্ট। তাহলে দেখেন আমাদের প্রথমে অ্যাকাউন্ট পেয়েবলটা আমরা কি করব? এপ্রিল 30 তারিখে যে অ্যাকাউন্ট পেয়েবল আছে সেটা আমরা পেমেন্ট করব। আমরা কোন মাসে পেমেন্ট করব? এটা মে। অ্যাকাউন্ট পেয়েবল যে এপ্রিল 30 তারিখ আছে 63,000, এটা বলা হচ্ছে উইল বি পেইড ডিউরিং মে। তো 63,000 আমরা মেতে পেমেন্ট করব, ঠিক আছে? এবার মে পারচেজ, মে মাসে যে পারচেজ করেছি তার বলছে 40%, আমরা যে মাসে পারচেজ করি সেই মাসে পেমেন্ট করব 40%, আর এর পরের মাসে আমরা পেমেন্ট করব বাকি 60%। তার কোনো কনফিউশন আছে? তাহলে পেমেন্টস, তাহলে এপ্রিল মে মাসে পেমেন্ট করতে হবে 1,11,000 হলো মে মাসে পেমেন্ট করতে হবে। ফর ইনভেন্টরি কত আছে? 11,000। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এবার আমরা আসি ইনভেন্টরি বাজেটেড ব্যালেন্স। ইনভেন্টরি মে 31 তারিখে ইনভেন্টরি ব্যালেন্স ইজ বাজেটেড 40,000, সেটা ডিফারেন্ট ইস্যু, কারণ আমরা জানি যে কি আছে। সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট ফর মে হলো 72,000 টাকা, যেটা হলো এক্সক্লুসিভ ডিপ্রিসিয়েশন। তাহলে পেমেন্ট ফর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত? তাহলে 72,000, কারণ এটা এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন। আর কিছু আছে? নোট পেয়েবল, আমরা এটা ডিফারেন্ট নোট পেয়েবল রেফ্রিজারেটর কস্ট, পেমেন্ট ফর রেফ্রিজারেটর কত আছে? 6,500। আমরা বলি নোট পেয়েবলটা হলো আমার ফাইন্যান্সিং এর পার্ট, তো আমরা ফাইন্যান্সিং অপশনে যাব। বোর্ডিং হলো ফাইন্যান্সিং এর পার্ট, তাহলে ফাইন্যান্সিং এ নিয়ে যাব। আর কোন আমার ইয়ে আছে, পেমেন্ট আছে? দেখেন তো, আমরা পেমেন্ট করেছি ইনভেন্টরির জন্য, আমরা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য পেমেন্ট করেছি, আর আমরা রেফ্রিজারেটরের জন্য পেমেন্ট করেছি। তাহলে টোটাল ক্যাশ পেমেন্ট কত? তাহলে ক্যাশ পেমেন্ট আমার কত হয়েছে? এই তিনটে যোগ করে তাহলে এক্সেস ফর ডেফিসিট ক্যাশ ব্যালেন্স কি হবে? 3,500। ক্যাশ অ্যাভেলেবল 1,93,000 মাইনাস আমার ক্যাশ পেমেন্ট হলো এটা আছে, তাই না? এবার ফাইন্যান্সিং পার্টে যাই। ফাইন্যান্সিং স্যার ব্যাংক লোন। প্রথমে আসি আমি বড় ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে দেখেন আমার প্রথমে কি বলছে, ই নম্বরে বলছে নোট পেয়েবল অন দ্য এপ্রিল 30 ব্যালেন্স টু বি পেইড ডিউরিং মে 100 ইন্টারেস্ট। তাহলে আমার প্রথমে কি করতে হবে? আমি এটা পেমেন্ট করে দিব। নোট পেয়েবল পেমেন্ট করে দিলে কত পেমেন্ট করব আমি? 100 ইন্টারেস্ট। আমাদের নোট পেয়েবল আছে 14,500, আর ইন্টারেস্ট আমার কত? 100। তো এটা আমার পেমেন্ট করতে হবে। আর আমার জিতে বলা আছে বড় করছি কত? 20,000, ঠিক আছে? টোটাল ফাইন্যান্সিং পার্ট আমার তাহলে কত আসবে? 20,000 মাইনাস ইন্টারেস্ট 34,000 পেমেন্ট। কোনো সমস্যা? তাহলে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আমার কত আসবে? কারো কোনো প্রবলেম আছে? স্যার এই ফাইন্যান্সিং এর এই তিনটে এন্ট্রি কি কমন? জি, আচ্ছা স্যার। ঠিক আছে।
Yes, sir. এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে এতটুকুতে? কারো কোনো কনফিউশন আছে? আমি কিন্তু ওই জায়গায় দেখেন এটা যদি মাইনাস করতাম, ইন্টারেস্ট যেহেতু আমি পেমেন্ট করেছি আমি এই জায়গায় মাইনাস লিখতে পারতাম, এটা মাইনাস লিখতে পারতাম। আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ব্রাদার। আলহামদুলিল্লাহ ব্রাদার, আলহামদুলিল্লাহ। 0046 brother. Okay. Yes, brother. No, brother, it's a direct payment. So I just processed it as the contractor was Ryan Consulting Limited. So previously we paid through direct payment. Yes, now the Minister of Finance already reimburses or already paid to the consultant. So we are now reimbursing to the Minister of Finance. But the thing is that for the Maldives payment, whenever we select the reimbursement, at the payment time we selected that it's a contract payment, brother. It's a contract payment. But whenever for the Suriname payment we select the reimbursement, we cannot select it's from contract payment. We need to select NCE. But this is not the case. That's why the problem arises, brother. Yes, sir, brother. It's a contract. That's the issue, brother. No. Exactly. Exactly, brother. True. True. So what I will do, brother, I will do all the analysis regarding this, and after that, maybe after 2 or 3 hours later, I will have a call with you, brother, regarding all the possibility of this payment. Okay, brother. Okay, and brother, another thing is that regarding the multi-COVID payment. So you already have it, right? So there are some things I need to discuss with you. Maybe with Suriname payment I will discuss with you, brother, regarding this. Maldives payment you already approved? Okay, that's good. Okay, that's good. There is no issue, brother, with this payment. Okay, brother. Thank you very much. Okay, Assalamu alaikum. Sorry, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। Okay, sorry, আসলে office call, so I cannot ignore it. ওকে স্যার। ওকে স্যার। So আমরা যেটা করছিলাম যে আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে আমরা যে সলিউশনটা করেছি? না স্যার। কারো কোনো প্রবলেম নাই? আবার জিজ্ঞাসা করছি, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, লেটস প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট। আমরা ক্যাশ বাজেট করে ফেলেছি, এবার আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ মে, তাই না? Yes, sir. আমার সেলস কত আছে? 2 লাখ। 2 লাখ সেলস। লেস কি হবে? Sir, ইউজিএস cost of goods, sir. তাহলে বিগিনিং ইনভেন্টরি আমার কত আছে? বিগিনিং ইনভেন্টরি আমার কত আছে বলেন? 30,000। এর পারচেজ কত করছি? 1,20,000। 1,20,000। তাহলে আমার টোটাল কত আসছে? তাহলে কি এটা কি Cost अवेलेबल স্যার। আমি পুরোটা লিখি নাই, আপনারা লিখে নেবেন। লেস কি হবে? এন্ডিং ইনভেন্টরি। ক্লোজিং আমার কত? 40,000। 40,000। তাহলে আমার সিওজিএস কত হবে?
90 সরি 90 না 1,10,000 তাহলে সিজিএস আমরা বের করলাম, তাহলে আমার কি হবে এটা গ্রস প্রফিট কত হবে 2 লাখ মাইনাস 90,000 লেস সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত হবে স্যার 72,000 এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। 70,000 প্লাস 2,000 ডিপ্রিসিয়েশন, তাহলে আমার অপারেটিং প্রফিট কত হবে 8,000 কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা বলেন, ইনকাম স্টেটমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন? নো স্যার নো স্যার এবার আমরা চলে যাই ব্যালেন্স শিটে। এবার যদি আসি আমরা প্রথমে অ্যাসেট পাসটা করব। আমার ক্যাশ ব্যালেন্স কত আছে? সো আমার ক্যাশ বাজেট থেকে ক্যাশ ব্যালেন্সটা আসবে। আমার ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কত 38,100। এবার আসি অ্যাকাউন্ট রিসিভেবল আমার কত? আমার এক্সপেক্টেড ক্যাশ কালেকশনের আমরা করেছিলাম এই যে 70,000। আমার ইনভেন্টরি কত? ইনভেন্টরি স্যার 40,000। ওকে, তারপর কি আছে? বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট নেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে বলেন? আমার প্রায় দেওয়া আছে কত 7,000 2,07,000। আর এরপরে আমার ডেপ্রিসিয়েশন কত হইছে 2,000 এটা লেস হবে স্যার 5,000। তাহলে টোটাল অ্যাসেট আমার কত আসছে 2,05,000 3,53,000। আচ্ছা স্যার 3,53,000 ঠিক আছে, এবার আমরা লায়াবিলিটি সাইডে আসি। এটা অ্যাসেট সাইড, এবার আমরা যাব লায়াবিলিটিস এন্ড ইকুইটি সাইড। লায়াবিলিটিস এন্ড ইকুইটিস নিউ রেফ্রিজারেটিং ইকুইপমেন্ট এটা আসবে। আচ্ছা, একটা কিনেছি, হ্যাঁ ডেফিনেটলি আসবে। এটা দিয়ে কোনো কিছু বলা আছে না? নিউ রেফ্রিজারেটর ইকুইপমেন্ট কস্টিং 6,500 সো এখানে 6,500 আপনারা অ্যাড করে দেন। 6,500 ঠিক আছে। এবার অ্যাকাউন্ট পেয়েবল, আমার অ্যাকাউন্ট পেয়েবল কত আছে বলেন? 63,000 আমার উপরে ওই অ্যাকাউন্টস পেয়েবল না, আমার হলো যে পেমেন্ট শিডিউল থেকে আচ্ছা, পেয়েবল 72,000। 72,000 নোট পেয়েবল আমার কত হবে বলেন? আমি যে নতুন নোটটা নিয়েছি, যেটা আমার নোট দিয়ে আমরা কত নিয়েছি সেটা, আচ্ছা এই যে কিন্তু আমরা একটা ভুল করেছি বুঝছেন, ক্যাশ বাজেটে আমরা একটা ভুল করেছি না? কোন ভুলটা করেছি আমাকে বলেন তো? ক্যাশ বাজেটের জন্য আমরা করেছি নোটসের যে পেমেন্ট গুলো আমরা কি কনসিডার করেছি? নোটসের ক্ষেত্রে দেখেন, নোটস পেবল অন এপ্রিল 30 ব্যালেন্স শিট উইল বি পেড ডিউরিং মে 100 প্লাস ইন্টারেস্ট। তার মানে এটা করেছি, বড় করেছি নোট পেবল দিয়ে। ওকে ঠিক আছে, কনসিডার করেছি। তাহলে আমার নোট পেবলের জায়গায় কত হবে? আমরা যে নতুন বড়টা করেছি সেটা কত 20,000। কোনো কনফিউশন আছে? স্যার এটা নোট পেয়েবল হবে না ব্যাংক লোন? না না, এই জায়গায় নোট পেবল বলছে না, না লোন হবে। ঠিক আছে, আমার কমন স্টক কত হবে? এটা ছিল 1,80,000। 1,80,000 হ্যাঁ। আর রিটার্নিং কত হবে? 42,500 42,500 প্লাস নিচের ইনকাম স্টেটমেন্ট 18,000। তার ডিফারেন্সটা কেন আসতেছে বলেন তো? আমরা কি সবগুলো কনসিডার করেছি? নতুন কিছুতে আমরা কি এমন কিছু আছে যেটা কনসিডার করি নাই? অ্যাকাউন্ট পেয়েবল 72,000, লোন 20,000। 20,000 তো লোন নিয়েছে তাই না? জি স্যার। আর কোম্পানি বড় 20,000 টাকা, এটা ঠিক আছে। কমন স্টক আমার যা ছিল সেটাই আছে 1,80,000। রিটার্ন আর্নিং আমার হলো 18,000 অপারেটিং প্রফিট। আমরা একটু উপরের দিকে তাকিয়ে আসি কি প্রবলেম হয়েছে। ঠিক আছে, আমরা যদি
ক্যাশ বাজেটে যাই, বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমার কত ছিল? 9000, কোনো সংশয় নাই। ক্যাশ কালেকশন করেছি কত? 1,84,000। এই ক্যাশ কালেকশনটা আমরা একটু দেখি ঠিক আছে কিনা। আমার 2 লাখ টাকা আমরা সেলস করেছি, তার মধ্যে 60,000 টাকা আমার ক্যাশ কালেকশন ক্যাশ করেছি, বাকি 54,000 টাকা ছিল, এটা আমি কালেকশন করেছি এই জায়গায়। আর 1,40,000 এর 50% হলে আমি এই মাসে কালেকশন করেছি 1/2 of the month is collected in the month of sale, remainder following months, তার মানে ঠিক আছে 70,000। তাহলে আমি যদি এটা সাম করি তাহলে আমার তিনটে যোগ আছে, তাহলে 1,84,000 ঠিক আছে আমার। ওকে, যে প্রবলেমটা ভুল করেছি দেখেন, এই জায়গায় জন্য আমি নেগেটিভ দিয়েছি, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। কারণ আমি এই জায়গায় করেছি তিনটার যোগ, আর ওই জায়গা দিয়েছি মাইনাস করেছি, আর এই জায়গায় আবার নেগেটিভ দিয়েছি। এবার কি আসছে? এবার একটু ডিফারেন্স আসছে না? ডিফারেন্সটা কত আসছে? আমরা একটু সর্ট আউট করি ডিফারেন্সটা কেন আসছে। 2100 একটা ডিফারেন্স আসছে, কোথায় থেকে আসছে আমরা এটা একটু বের করব। স্যার ইন্টারেস্ট কি আসবে? জি, স্যার ইন্টারেস্ট আর ডিপ্রিসিয়েশন এর ইনকাম স্টেটমেন্টে আসবে। ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন এটা একটু কনফিউশন লাগছে স্যার। না, ইনকাম স্টেটমেন্টে কি আমরা ইন্টারেস্টটা শো করি নাই? না স্যার। গ্রস প্রফিটের পরে আমার কি করতে হবে? সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ পরে আমার ইন্টারেস্ট এক্সপেন্সটা মাইনাস করতে হবে। জি স্যার। কিন্তু এটা 100 টাকা। জি স্যার। ইন্টারেস্ট এক্সপেন্স কত? 100 টাকা না? আর ডেপ্রিসিয়েশন আছে স্যার। স্যার ডিপ্রিসিয়েশন কি 74,000 হবে স্যার? ডিপ্রিসিয়েশন কিন্তু এই জায়গায় 2000 টাকা আমরা অ্যাড করে নিয়েছি স্যার ছিল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল স্যার 72,000। 72,000 স্যার। ও আচ্ছা, 72,000, আমি 70,000 ধরেছি না। আর ডিপ্রিসিয়েশন 2000, ঠিক আছে। জি স্যার, অনেকক্ষণ যাবত কনফিউশন লাগছিল স্যার এটার জন্য। না না ঠিক আছে, এই যে এখন ঠিক আছে, আমার মনে হয় ঠিক হয়ে গেছে। হ্যাঁ ক্লিয়ার। সো কারো কোনো কনফিউশন আছে? না স্যার, আর নাই স্যার। সো আমরা এইভাবে কি করতে পারি, এই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটটা করতে পারি। 8 এর 20 তাই না? আটের 20-এ কি প্রবলেম আমাকে একটু বলেন, যারা যারা করেছেন বলেন কি প্রবলেম 8 এর 20-এ। 8 এর 20টা পুরো থিওরিটিক্যাল দিয়েছিলাম নাকি আমি? স্যার আপনি স্যার 8 এর 26 আর 8 এর 28 করতে দিয়েছিলেন স্যার। 8 এর 26। জি স্যার, ওইটাতে একটু প্রবলেম আছে। 8 এর 26, ওকে বলেন 8 এর 26-এ কি প্রবলেম? স্যার বড়িং এর প্রবলেম হইছে। একটু আমি কথা শুনতে পাচ্ছি না আপনার, একটু বলেন। ওকে, লেট ফুল স্ক্রিন। স্যার এই ম্যাথ একটু ডিসকাস করেন স্যার, এই ম্যাথটা স্যার 8 এর 26টা স্যার। 26টা ডিসকাস করব তাই তো? আমার কি বলছে জি যে স্যার। ক্যাশ বাজেট উইথ সামথিং শিডিউল। সো ক্যাশ বাজেট তৈরি করতে হলে আমাদের আসলে সবগুলো বাজেটই তৈরি করতে হয়, এটা হলো প্রথম কথা। So Westex product is a wholesale distributor of industrial cleaning products. When the treasurer of Westex products approached the company's bank late in the current year seeking short-term financing, he was told that money was very tight and that any borrowing over the next year would have to be supported by a detailed statement of cash collection and cash disbursement. So যেটা হচ্ছে যে আপনার ব্যাংকে যখন বোরিং এর জন্য বলবেন, সো ব্যাংক শুধু আপনার ওই ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট এগুলোর উপর ডিপেন্ড করবে না। ব্যাংক আপনাকে বলবে যে ঠিক আছে তোমরা আমাকে যে কাজটা করো, নেক্সট ইয়ারের জন্য তোমার যে ক্যাশ বাজেট আছে সেই ক্যাশ বাজেটটা আমাদেরকে প্রোভাইড করো, সো দ্যাট উই ক্যান অ্যাসেস যে আসলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট বা সাফিসিয়েন্ট ক্যাশ ব্যালেন্স থাকবে কিনা টু রিপে আওয়ার লোন। The treasurer also was told that it would be very helpful to the bank if borrowers would indicate the quarter in which they would be needing funds. This means that আমরা যখন ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করব, অ্যাকচুয়ালি কোন পার্টিকুলার মান্থের জন্য আমার আসলে লোনটা দরকার হবে সেটা স্পেসিফাই করে দিতে হবে, এবং কত অ্যামাউন্ট লাগবে এবং কোন কোয়ার্টারে আমরা এটা রিপে করতে পারবো। সো অল অফ দ্য থিংস উইল বি ইন দ্য ক্যাশ বাজেট। সো আমার এই জায়গায় যেটা বলা হচ্ছে যে আমাদের আসলে কোন মাসে আমরা ব্যাংক থেকে লোন করব সেটা প্রোভাইড করতে হবে,
কত অ্যামাউন্ট লোন করবো সেটা প্রোভাইড করতে হবে, এবং কোন মাসে আমরা রিপেমেন্ট করতে পারবো সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। Because the treasurer is unsure as to the particular quarters in which bank financing will be needed, he has assembled the following information to assist in preparing a detailed cash budget. So সে কি করলো, সবগুলো ইনফরমেশন নিয়ে একটা ডিটেইল ক্যাশ বাজেট তৈরি করলো। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই বাজেটটা তৈরি করতে হবে। So budgeted sales and merchandise purchases for the next year, as well as actual sales and purchases for the last year of the current year. So আমার সেলস ইনফরমেশন কারেন্ট ইয়ারে কত আছে, মার্চেন্ডাইজ কত পারচেজ করব সেটা দেওয়া আছে। নেক্সট ইয়ারে আমাদের ফার্স্ট কোয়ার্টারে কত এস্টিমেট হবে, সেকেন্ড কোয়ার্টারে কত, থার্ড কোয়ার্টারে কত, ফোর্থ ইয়ারে কত, সেটাও এই জায়গায় দেওয়া আছে। All sales are on account. Normally collect 65% of the quarter sales before the quarter ends. So normally আমরা যতগুলো সেল করি সবগুলো বাকিতে সেল করি। So 65% of the quarter sales will be collected the quarter in which you make the sales, and the another 33% will be collected in the following quarters. The remainder 2% will be uncollectible. This pattern of collection is now being experienced in the current year's fourth quarter actual data. এবং এই কালেকশন প্যাটার্নটা আমরা কারেন্ট ইয়ারের ফোর্থ কোয়ার্টারে এক্সপেরিয়েন্স করছি। 80% of quarters merchandise purchases are paid for within the quarter. So merchandise যে কোয়ার্টারে পারচেজ করি আমরা সেই কোয়ার্টারই 80% পেমেন্ট করি। The remainder will be paid in the following quarter. So বাকি 20% আমরা পরের কোয়ার্টারে আমরা পেমেন্ট করি। Selling and administrative expense for the next year budgeted at 50,000 per quarter. তাহলে সেলিং ও অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেটটা আমার হলো 50,000 টাকা পার কোয়ার্টার প্লাস 50% অন সেলস। মানে দুইটা পোরশন, ফিক্সড পোরশন 50% আর ভেরিয়েবল পোরশন হলো সেলস এর 15%. On the fixed amount, 20,000 each quarter is depreciation. So out of 50,000, 20,000 will be depreciation. So normally cash outlay for the fixed expense will be 30,000. The company will pay 10,000 in dividend each quarter. So we have cash payment for the dividend, and the land purchase of 75,000 will be made in the second quarter. So second quarter আমরা একটা land purchase করব, and the purchases of 48,000 will be made in the third quarter. The purchase will be for cash. The cash account contains 10,000 at the end of current year. So current year শেষে আমার 10,000 cash balance আছে. The treasurer feels that this represents a minimum balance that must be maintained. তার মানে পরের কোয়ার্টারে প্রত্যেকটা কোয়ার্টারে আমাকে 10,000 টাকা করে মিনিমাম ক্যাশ ব্যালেন্স মেইনটেইন করতে হবে। The company has an agreement with the local bank. So local bank এর সাথে এদের একটা এগ্রিমেন্ট আছে that allows the company to do an incremental of 1,000 at the beginning of each quarter. তার মানে আমার একটা ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্ট অনুযায়ী আমি একসাথে 1 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবো, বাট কতটুকু নিব ইট ডিপেন্ডস অন মাই রিকোয়ারমেন্ট। সো আমি কি করতে পারবো, 1,000 এর মাল্টিপল অ্যামাউন্ট, অর্থাৎ 1,000, 2,000, 20,000, 21,000 এরকম অ্যামাউন্টে আমি লোন নিতে পারবো, বাট 1,500, 1,800 এরকম অ্যামাউন্টে লোন নিতে পারবো না। And the interest rate of these loans is 2.5% per quarter. প্রতি কোয়ার্টারে আমাকে ইন্টারেস্ট দিতে হবে 2.5%, and for simplicity we'll assume that interest is the compound, so it's a simple interest. The company would, as far as it's able, repay the loan plus accumulated interest at the end of year. Normally company কি করে, end of year এ তার ইন্টারেস্টটা প্লাস লোন রিপেমেন্ট করে। At present the company has no loan outstanding. Currently কোম্পানির কোনো লোন আউটস্ট্যান্ডিং নেই। আমাকে যেটা করতে হবে, ক্যাশ কালেকশন বাজেট, ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেট ফর দ্য মার্চেন্ডাইজ করতে হবে, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য আমাকে ডিসবার্সমেন্ট করতে হবে, এবং এটা ক্যাশ বাজেট তৈরি করতে হবে। ইটস ভেরি ইজি। আপনারা পারবেন? সেটা করছি তো মনে হচ্ছিল। ঠিক মিলেছে রেজাল্ট? জি স্যার মিলেছে। কার প্রবলেম আছে স্যার? অনেকে বলতেছিল 48,000 টাকা বড় করছে, 48,000 টাকা লোন নেওয়া লাগছিল সেকেন্ড কোয়ার্টারে। আচ্ছা, আমরা এই প্রবলেমটা একটু সলভই করি, ঠিক আছে? আমার মনে হয় যে দ্যাটস বেটার। সো প্রথমে আমাকে যে রিকোয়ারমেন্টটা আছে, আমাদের বলছে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, তাই না? এক্সপেক্টেড ক্যাশ কালেকশন শিডিউল আমরা তৈরি করব। সো আমাদের বাজেটটা আমরা কিসের জন্য তৈরি করেছি জানেন? নেক্সট ইয়ারের জন্য। তো নেক্সট ইয়ারে আমাদের কি কি আছে বলেন তো? ফার্স্ট কোয়ার্টার 4টা কোয়ার্টার।
এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তাহলে বাজেটেড সেলস কত আছে? আমরা যদি যে বাজেটেড সেলস এর ইনফরমেশন আমাদের যদি যাই, আঠারো কত 26 না, বেশি চলে আসছে, এটাই তো না? বাজেটের আমার কত দেওয়া আছে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 2 লাখ। তো 3 লাখ 4 5 2, টোটাল কত হবে আমার? এ পর্যন্ত তো কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম আছে? আচ্ছা এবার আমরা আসি all sales are account, so collection pattern, so collection first quarter sales, তাহলে আমরা যেই মাসে সেল করি সেই মাসে কালেকশন করি কত? 65%, আর পরের মাসে 33%, সো 65%। সো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমাদের আগের কোয়ার্টারে কোন কিছু বাকি আছে কিনা সেটা করতে হবে। মাসে Account receivable 50%। কত আছে? 2 লাখ। এক মিনিট, আমার কি রিসিভেবল দেওয়া ছিল? আমরা একটু দেখি। স্যার এই যে কারেন্ট ইয়ার ফোর্থ কোয়ার্টার অ্যাকচুয়াল দেওয়া আছে 2 লাখ আমার অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে এই 2 লাখের আমার কত পার্সেন্ট আমার পরের মাসে কালেকশন করব? 33%। 33%। তাহলে এটা হলো আমার রিসিভেবল ছিল, সেটা কালেকশন করব। ফার্স্ট ইয়ার সেলস এর কত পার্সেন্ট আমরা কালেকশন করি? 65। 65% স্যার। হুম, 65 জি স্যার। আর তাহলে সেকেন্ড কোয়ার্টার আমরা কত করব? 33% স্যার। 33%। 33% স্যার। সেকেন্ড কোয়ার্টার তাহলে কত হবে? 65% আর হলো 33%। থার্ড কোয়ার্টার তাহলে কি হবে? ফোর্থ কোয়ার্টার তাহলে কি হবে? আমার ফোর্থ কোয়ার্টার শেষ, আমার ফোর্থ কোয়ার্টার একটা পুরো হবে, সো আমি আর যাচ্ছি না। টোটাল কত আসছে? তো আমরা বের করে ফেললাম যে আমার কোন কোয়ার্টারে কতটুকু কালেকশন হবে। তার কোনো কনফিউশন আছে? ক্যাশ কালেকশন আমরা বের করে ফেললাম। এবার ক্যাশ ডিসবার্সমেন্ট or inventory। ফার্স্ট কোয়ার্টারে আমার 1,86,000, 2,46,000, 86,000, 2,46,000। থার্ড কোয়ার্টারে কত? 3,05,000, 1,26,000। ওকে, পারচেসেস। তার কোন কোশ্চেন আছে? অ্যাকাউন্ট পেয়েবল বিগিনিং কত ছিল? তাহলে দেখেন আমার এই কোয়ার্টারে, আমার ফোর্থ কোয়ার্টারে আমার অ্যাকচুয়াল পারচেজ ছিল 1,26,000 টাকা। আর আমরা যদি আসি পেমেন্টটা যাতে আসি, পেমেন্টে কি কথা বলছে দেখেন তো, 80% অফ কোয়ার্টার মার্চ, of the quarter merchandise purchase are paid within the quarter, আর রিমাইন্ডার হলো ফলোইং কোয়ার্টার, 20% হলো পরের মাসে। তাহলে আমাদের এই কত ছিল?
1,26,000 20%। 1,26,000 তার 20% হলে আমরা এই কোয়ার্টারে পেমেন্ট করব। তো ক্যাশ কালেকশন ক্যাশ করে নিচ্ছি। ফার্স্ট কোয়ার্টার পারচেজ কি হবে? 1,86,000। 80,000 into 80%, আর এটা হবে 20%। সেকেন্ড কোয়ার্টারে তাহলে কি হবে? 2,46,000 8%, 80%। 20%। ফোর্থ কোয়ার্টার কত হবে? টোটাল ক্যাশ পেমেন্ট কত হবে? 74,000। তাহলে আমরা পেয়ে গেলাম ক্যাশ পেমেন্টের। এবার ক্যাশ পেমেন্ট ফর সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্সেস। আমার সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি আছে? ফর দ্য নেক্সট ইয়ার বাজেটেড 50,000 প্লাস 15% সেলস অ্যামাউন্ট, তাই তো? তাহলে আমরা এটা আসি সেলিং অ্যাডমিন এক্সপেন্স। তাহলে ভেরিয়েবল অপশন কত হবে? ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত হবে? 50% অফ দ্য সেলস অ্যামাউন্ট। তাহলে আমার সেলস অ্যামাউন্ট কত ছিল? 3 লাখ কিন্তু 15%। 40,000। তাহলে দেখেন আমাদের ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিই। জি স্যার, ঠিক। ঠিক আছে, আমি এটা যদি আসি এটা কি আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার ভেরিয়েবল এক্সপেন্স পেয়ে গেলাম। আমার ফিক্সড কত হবে? 50,000 পার মান্থ। তাহলে আমার টোটাল কত? 95। এটা পেয়ে গেলাম। লেস ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কত আছে আমার? 20,000। 20,000 each quarter। স্যার, এটা আমি বলতেছি, এক মিনিট দাঁড়ান। আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে কোশ্চেন হ্যাঁ ঠিক। শেষ। কোন কোশ্চেন আছে আর? স্যার ঠিক। তো আমরা এবারে কি ক্যাশ বাজেট করতে পারবো? ক্যাশ বিগিনিং ব্যালেন্স আমার কত ছিল? কোয়ার্টার ইনফরমেশন গুলো একটু নিয়ে আসুন। আমার বিগিনিং ব্যালেন্স কত ছিল ক্যাশের? বলেন। 10,000। ক্যাশ অ্যাকাউন্ট কন্টেইন 10,000 at the end of current year। তার মানে আগামী বছর আমরা যখন বাজেট করব এই 10,000 টাকা হলো আমার বিগিনিং ব্যালেন্স, তাই না? এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশনে যদি যাই তাহলে আমার কালেকশন আমার এই জায়গায় এটা আছে, তাই না? আমি এটা যদি এই জায়গায় দিয়ে দিই সমস্যা তো নাই, ঠিক আছে? আর কোনো কালেকশন আছে আমাদের? না স্যার নেই। তাহলে ক্যাশ অ্যাভেলেবল ক্যাশ
ক্যাশ ডিসবার্সমেন্ট পেমেন্ট ফর ইনভেন্টরি ইনভেন্টরির জন্য পেমেন্ট আমার কত 1,74,000 2,34,000 পেমেন্ট ফর সেলিং এন্ড অ্যাডমিন কত আছে 75,000 ওকে তারপর আমরা যাইব এই দুইটা পেমেন্ট আমরা করে ফেললাম এবার আমরা আসি the company will pay dividend each quarter dividend কত দিচ্ছে each quarter 10,000 নাকি 15,000 10,000 স্যার will pay 10,000 dividend per quarter টোটাল কত 40 ডিভিডেন্ড দিয়ে ফেললাম তারপর কি আছে ল্যান্ড পারচেজ ল্যান্ড কোন মাসে পারচেজ করে ল্যান্ড পারচেজ হলো মেড সেকেন্ড কোয়ার্টার 75,000 থার্ড কোয়ার্টার তারপর আসি and purchase 48,000 will be third quarter okay তারপর কি আছে the company has an agreement with local bank that allows the company borrow and increment আমার কোনো কিছু বলা নাই তাই না ক্যাশ পেমেন্টের ব্যাপারে কিছু বলা আছে না স্যার excess or deficit cash balance আমরা জানি available ছিল এটা চলো financing interest payment total cash closing cash মেইনটেইন হবে করতে হবে কত পরিমাণ পার কোয়ার্টার 10,000 স্যার প্রতিটাতেই 10,000 করে মেইনটেইন করতে হবে প্রতি কোয়ার্টারে কোনো সন্দেহ আছে আমার এই জায়গায় বড় করছে কত জিরো কারণ আমার কত এক্সট্রা আছে কত 12,000 তাহলে আমার কোনো ইন্টারেস্ট নাই আমার কোনো রিপেমেন্টও নাই তাহলে আমার টোটাল রিপেমেন্টও নাই তাহলে আমার টোটাল কত জিরো তার কোনো কোশ্চেন আছে এই জায়গায় এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বললাম এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে না স্যার এবার আসলে আমরা সেকেন্ড কোয়ার্টারে বিগিনিং ব্যালেন্স কত হবে তাহলে আমার এটা কত হবে ক্যাশ ক্লোজিং কত হবে এটা 12,000 হওয়ার কথা না প্লাস এটা জি বলেন 12,000 এন্ডিংটা 12,000 তাহলে স্যার আপনি ক্লোজিংটা স্যার 10,000 সেন্টে এখনো এটা 12,000 হওয়ার কথা না ক্লোজিং মিনিমাম 10,000 হবে 12,000 থেকে 12,000 হবে ঠিক আছে আচ্ছা স্যার কোনো কোশ্চেন তাহলে দেখেন আমার এই জায়গায় अवेलेबल ক্যাশ কত 3,71,000 আমার পেমেন্ট কত 4,09,000 তাহলে আমার ডেফিসিট কত 38,000 আমাকে মিনিমাম মেইনটেইন হবে কত করতে হবে 10,000 তাহলে আমার বড় করতে হবে কত 48 48,000 ঠিক আছে তাহলে থার্ড কোয়ার্টারে আমার মিনিমাম ব্যালেন্স কত 10,000 থার্ড কোয়ার্টারে গিয়ে আমার এক্সেস আছে 10,800 সো আমার পেমেন্ট করার অবস্থা নাই তাহলে 10,800 আমার থাকবে এবার আমরা যাই ফোর্থ কোয়ার্টারে তাহলে দেখেন আমার अवेलेबल ক্যাশ ব্যালেন্স আছে কত 50,000 তাহলে আমরা রিপেমেন্ট করব কত আমার যে পুরো যে অ্যামাউন্টটা আছে সেটা আমি রিপেমেন্ট করব আমার রিপেমেন্টের জন্য আমার কতটুকু সময় अवेलेबल কাজে লাগছে সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার তিনটা কোয়ার্টারে আমার এই ছিল তাহলে তিন কোয়ার্টারের জন্য আমার কি করতে হবে ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্ট রেট কত 0.5% পার কোয়ার্টার তিনটা কোয়ার্টারের জন্য দিলে
পেমেন্ট করেছি। তার কোনো কোশ্চেন আছে? ভুল করেছি। আমি পেমেন্ট করব, দেখেন এই জায়গায় আমি ভুলটা কিভাবে করেছি। ঠিক আছে, এবার এখানে এসে আমি কি করব, আমি ওটা পেমেন্ট করে দিব, 48,000 পেমেন্ট করব, প্লাস ইন্টারেস্ট পেমেন্ট করব 48,000 এর 2.5% ইনটু 3 কোয়ার্টারের জন্য। আমি করে দিলাম। তাহলে আমার এটা কি আসবে, যখন আমি এটা আসার কথা 48,000 মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? এবার আমরা টোটালটা করি। টোটালে যদি করতে যাই তাহলে আমার ক্যাশ ব্যালেন্স বিগিনিং কত থাকবে? 10,000। 10,000। ক্যাশ ডিসবার্সমেন্ট আমরা করব, আমার ব্যাংক আমার কত দিল, এত 26,000 টাকা। তাহলে আমি বড় করলাম, টোটালটা দিয়ে দিলাম। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এটাতে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি করেছি? আমার কথা আপনারা কি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি করেছি? জি স্যার। কেউ বুঝেন নাই আছেন? বুঝা গেছে স্যার, ঠিক আছে, বুঝা গেছে স্যার। আচ্ছা, নাসির বুঝছেন, আর কেউ? আর কেউ আছেন যে বুঝেন নাই? স্যার শেষের অংশটুকু একটু রিপিট করবেন স্যার প্লিজ। শেষের অংশটুকু, তাই তো? জি শেষের স্যার, কোন অংশটুকু করব বলেন? টোটালের যে ব্যাপারটা করলেন আর কি স্যার, ওই টোটালে যে ব্যাপারটা করব, তাই তো? ফাইন্যান্সিং ওকে, টোটালে আসি। আমি একটা কাজ করি, টোটালে আমার যা আছে সব আমি বাদ দিয়ে দিই। ঠিক আছে? জি স্যার। ওকে, টোটাল বাদ দিয়ে দিলাম। এবার টোটালে আসি, আমার বিগিনিং ব্যালেন্স কি হবে? এই বছরের বিগিনিং ব্যালেন্স তার মানে ফার্স্ট কোয়ার্টারের ব্যালেন্স। জি স্যার। আসি, আমার ক্যাশ কালেকশন কত হবে? আমার টোটাল ক্যাশ কালেকশন যত করছি 4টা কোয়ার্টারে। জি স্যার। তাই না? জি স্যার। তাহলে আমার অ্যাভেলেবল কত হবে? বিগিনিং প্লাস কালেকশন। জি স্যার। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। প্রিন্টের জন্য পেমেন্ট করছি কত? সবগুলোর যোগফল। জি স্যার। সিমিলারলি বাকিগুলোর জন্য সবগুলোর যোগফল হবে। জি স্যার। তাহলে আমি যদি সাম করি তাহলে কি হবে? এটা হবে। তাহলে আমার যদি অ্যাভেলেবল ক্যাশ থেকে পেমেন্টটা বাদ দিই তাহলে কি হবে? আমার অ্যাক্সেস কত আছে সেটা বের হয়ে যাবে। জি স্যার। এবার ফাইন্যান্সিং এ আসি। ফাইন্যান্সিং এ যদি আসি, আমি এই কোয়ার্টারে কত বড় করছি টোটাল এই ইয়ারে, তাহলে আমি সেটা নিব। জি স্যার। প্লাস আমি কত ইন্টারেস্ট পেমেন্ট করছি, কত রিপেমেন্ট করছি সেটা আসবো। তাহলে আমার টোটাল কত আসবে? বড় করব এটা পজিটিভ ব্যালেন্স, মাইনাস পেমেন্ট করব নেগেটিভ ব্যালেন্স, পেমেন্ট করব নেগেটিভ ব্যালেন্স। তাহলে আমার এন্ডিং ক্যাশ ব্যালেন্স কত আসবে? 26,000 প্লাস 3600, মানে 3600 তাহলে 22,400। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, এবার স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, তার মানে ক্যাশ বাজেট আমরা সবাই বুঝতে পেরেছি, ফরম্যাটটাও তো বুঝতে পেরেছি না? জি স্যার। যদি এটা বুঝতে পারি তাহলে 5-এর 28-এ কারো কোনো প্রবলেম হবে? 5-এর 28-এ কারো কোনো প্রবলেম আছে? 28-এর কার কি প্রবলেম হবে একটু আমরা বলি। এক্স্যাক্টলি সেম প্রবলেম, সেম প্রবলেম। আমরা অলরেডি এটা শেষ করে ফেলেছি এইটা প্রবলেম। দেখেন আমরা কি বলি। জি স্যার। Milu company manufactures beach umbrellas. The company is preparing detailed budget for the third quarter and has assembled the following information to assist in the budget preparation. So, marketing department has estimated sales as follows for the remainder of the year. So, July, August, September, October, November, December. এই 6 মাসের সেলস দিয়েছে, আমাকে বাজেট করতে হবে থার্ড কোয়ার্টার অর্থাৎ জুলাই, অগস্ট, সেপ্টেম্বরে। পার ইউনিট সেলস হলো আমার $12। সেলস এ সবগুলো অন অ্যাকাউন্টে হয়,
সো আমার কালেকশন প্যাটার্নটা কি সেটা দেওয়া আছে, জুনের টোটাল সেলস কত করেছিলাম সেটাও দেওয়া আছে। কোম্পানি 50% ইনভেন্টরি সাধারণত পরের মাসের যে ইয়াটা আছে এন্ডিং ইনভেন্টরিটা 50% মেইনটেইন করে পরবর্তী মাসের সেলসের উপর। এন্ড দা ইনভেন্টরি আমার র মেটেরিয়াল লাগে 4 ফিট প্রতিটার জন্য, আর মেটেরিয়ালটা আমাকে 50% পেমেন্ট করতে হয় যে মাসে আমরা পারচেজ করি। আর এটা কি বলছি একটু দাঁড়ান, each umbrella requires 4 feet of gillian, a material that is sometimes hard to acquire. তার মানে প্রতিটা প্রোডাকশনের জন্য আমার 4 feet gillian লাগে। Therefore the company requires that the ending inventory of gillian will be equal to 50% of the following month's production volume. তার মানে আমার যে এন্ডিং র মেটেরিয়ালটা আমরা 50% মেইনটেইন করি আর পরবর্তী মাসের প্রোডাকশনের উপর। আমার ইনভেন্টরি আমার the inventory of gillian on hand at the beginning and end quarter will be beginning দেওয়া আছে। সো আমার এন্ডিংটা সেপ্টেম্বর এন্ডিংটা আমাকে বের করতে হবে। আর আরেকটা দেওয়া আছে যে গিল্ডিয়ানের পার ফিটে কস্ট কত দেওয়া আছে এবং আমাদের পেমেন্ট টার্মসটা কিভাবে হবে সেটা দেওয়া আছে। যে আমরা যে মাসে পারচেজ করি সেই মাসে 50% পেমেন্ট করি আর পরবর্তী মাসে আমরা বাকি 50% পেমেন্ট করি। অ্যাকাউন্ট পেয়েবল ব্যালেন্স কত আছে সেটাও দেওয়া আছে। তার মানে মোটামুটি এই জিনিসগুলো আমরা আসলে অলরেডি জানি। তো আমার মনে হয় না আপনাদের জন্য কোনো প্রবলেম হবে। তো আমার এখন কোশ্চেনটা হলো আপনাদের কাছে যে বাজেট নিয়ে যদি এই টাইপ প্রবলেম আসে আপনারা কি পারবেন? পারবো স্যার। একজন পারবেন, দুইজন পারবেন, জি স্যার। একটু সময় লাগবে কিন্তু পারবো স্যার ইনশাআল্লাহ। 4 জন, 37 জন আছে, আমরা 4 জন পারবো। ইয়েস, ওকে। একটু বলেন যে কে পারবেন না, একটু জাস্ট এটা শুনি, বাকিগুলো ধরে নিয়ে যে পারবেন। কে পারবেন না একটু বলেন। বাজেট নিয়ে কি আমাদের আর কোনো ক্লাস করার দরকার আছে মাস্টার বাজেট নিয়ে? না স্যার, দরকার নেই। একজনের কাছ থেকে শুনেছি, আর কেউ বলবেন? স্যার ব্যালেন্স শিট আরেকবার করলে মনে হয় ভালো হতো। ব্যালেন্স শিটটা আরেকবার করলে ভালো হতো। স্যার আমাদেরকে স্যার কয়েকটা ম্যাথ স্যার প্র্যাকটিস করার জন্য দিতে পারেন স্যার, মানে এই বই থেকে স্যার আগে যেমন দিয়েছিল। আপনারা এই প্রবলেমগুলো সব সলভ করে ফেলবেন এই বইয়ে। আচ্ছা, আপনারা যে কাজটা করবেন, কেসগুলো কি করব? কেসগুলো করার দরকার নেই, প্রবলেমগুলো করেন, ঠিক আছে? ওকে স্যার। প্রবলেমগুলো করেন, করার পরে অবশ্যই গাইড বা সলিউশন ধরবেন না। আমি আবার বলি, সলিউশন ধরবেন না। সলিউশন ধরলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটিটা রিডিউস হয়। সো সলিউশন ধরে কেউ প্রবলেম সলভ করবেন না, রেদার আপনারা বই থেকে দেখে নিজে বুঝে করেন। ভুল হলে হবে, কারণ একবার ভুল হওয়া মানে আপনি বুঝতে পারা যে কোন জায়গায় ভুল হয়েছে, সো পরবর্তীতে কারেকশন করতে পারবেন। আর সলিউশন দেখে যদি আপনারা চিন্তা করেন তাহলে কোথায় আপনার প্রবলেম হচ্ছে সেটা কখনো আইডেন্টিফাই করতে পারবেন না। সো আপনারা প্রত্যেকটা প্রবলেম করবেন, করার পরে যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে এই জায়গায় কনফিউশন আছে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? সো আমরা যে কাজটা করব, নেক্সট ক্লাসে আমরা তাহলে আরেকটা চ্যাপ্টারে চলে যাব। যদি আপনাদের কারো কোনো প্রবলেম না থাকে, আমরা ফ্লেক্সিবল বাজেট এবং পারফরম্যান্স অ্যানালাইসিস মানে আপনাদের এই 15th এডিশনের 9th চ্যাপ্টারে আমরা চলে যাব। যদি কারো কোনো কনফিউশন না থাকে আমরা কি যেতে পারি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। সো আপনাদের যেহেতু আমরা আজকে আর নতুন কোনো প্রবলেম সলিউশন করব না, কারো কোনো ইস্যু থাকলে শেয়ার করতে পারেন, যে কোনো ইস্যু ব্যাপারে, যে কোনো ব্যাপারে। কেউ কিছু জিজ্ঞাসা করতে পারেন, কারো কোনো ইস্যু থাকলে বলতে পারেন। আছে কারো কোনো ইস্যু? সবাই চুপচাপ, মানে কোথাও কারো কোনো ইস্যু নেই? নো স্যার। জি বলেন। নো স্যার, ইস্যু নেই। মানে তার মানে আপনারা সবকিছু বুঝে গেছেন, তাই তো? অথবা হ্যাঁ, জয় বলেন। স্যার গত ক্লাসটা করতে পারিনি, ছিলাম না, তো যদি একটু ভিডিওটা দিতেন তাহলে গত ক্লাসটা দেখে আজকে ফুল বুঝতে পারতাম স্যার। ঠিক আছে, আমাদের আরো 6 মিনিট বাকি আছে, 6 মিনিট আমাদের কভার করতে হবে। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই?
আচ্ছা এটা বলেন আমরা এই পর্যন্ত কি শেষ করেছি আসলে? মেহেদি আপনি একটু বলেন তো কি কি শেষ করেছি? স্যার একদম শুরু থেকে? জি শুরু থেকে স্যার প্রথমে স্যার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বেসিকটা স্যার পড়েছি স্যার একদম প্রথমে। তারপর স্যার কস্ট কনসেপ্ট, তারপর স্যার হচ্ছে জব অর্ডার কস্টিং, আর তারপর স্যার হচ্ছে ভেরিয়েবল এন্ড অ্যাবজর্পশন কস্টিং, তারপর স্যার অ্যানালাইসিস, সিভিপি অ্যানালাইসিস, সিভিপি অ্যানালাইসিস, দেন স্যার হচ্ছে এখন স্যার আমরা বাজেটিং করতেছি স্যার। মাস্টার বাজেট। তো মোটামুটি দেখেন আমরা যদি বলি আমাদের কিন্তু মোটামুটি ভালো প্রগ্রেস হয়েছে। আমরা ফার্স্ট আইডেন্টিফিকেশন ক্লাসিফিকেশন আমরা মোটামুটি পড়েছি, আমাদের কিছু অংশ পার্ট বাকি আছে, ওই অংশটুকু আমরা একটু পরে কভার করব। আমরা ভেরিয়েবল কস্টিং এর অ্যাডজস্ট কস্টিং করেছি, জব অর্ডার কস্টিং করেছি, তাই না? তো বেসিক্যালি যদি বলি জব অর্ডার কস্টিং করেছি, ভেরিয়েবল কস্টিং অ্যাডজস্ট কস্টিং করেছি, সিভিপি অ্যানালাইসিস করেছি, মাস্টার বাজেট করেছি। সো আমাদের নেক্সটে আমরা যে কাজগুলো করবো ফ্লেক্সিবল বাজেট করব, ভেরিয়েন্স অ্যানালাইসিস করব। তো দুটো জিনিস বাকি আছে, স্ট্যান্ডার্ড কস্টিং করব। তো তিনটা জিনিস বাকি আছে, তারপর রিলেভেন্ট কস্টিং করব, ক্যাপিটাল বাজেটিং করব, পাঁচটা। আর কস্ট অ্যালোকেশন বা অ্যাপ্রোসিয়েশন কিভাবে করতে হয়, তো এই জিনিসগুলো আমরা করব। সো আমাদের আজকে কতজন ক্লাস গেল? 15 তো 16 মেবি স্যার 16 15 মেবি 15 বা 16 অর্থাৎ আমাদের মিনিমাম আরো 10টা ক্লাস আছে, 9টা থেকে 10টা ক্লাস, তাই না? আজকে তো 16 নাম্বার ক্লাস দেখাচ্ছে স্যার সামনে লেখা। আচ্ছা ঠিক আছে 9টা বা 10টা ক্লাস আছে। সো আমাদেরকে যেটা করব আমরা আমাদের রিলেভেন্ট কস্টিং এ আমাদের একটু সময় যাবে, ক্যাপিটাল বাজেটিং এ আমাদের খুব একটা সময় যাবে না, ফ্লেক্সিবল আর ভেরিয়েন্স অ্যানালাইসিস আমাদের একটা ক্লাসে হয়ে যাবে। আমাদের হাতে সময় থাকবে একটা ক্লাস বা দুটো ক্লাস সময় থাকবে আমাদের রিভিউ করার জন্য, আশা মনে হচ্ছে থাকবে। স্যার জি বিধান বলবেন কিছু? স্যার ওভারহেডটা তো আমাদের সিলেবাসে বোধহয় আছে, ওভারহেড অ্যানালাইসিস। জি জি ওটা আমরা করব। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? স্যার আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য কি কি বই ফলো করব? আমি মানে আপনাদের এতগুলো বই পড়া যায়, একটা বই পড়েন, একটা বই ভালোভাবে পড়েন, ইটস এনাফ। ঠিক আছে? শুধু গ্যারিসন বই পড়ছেন, পুরো গ্যারিসনের বইয়ের যা কিছু আছে সিলেবাসে কভার করে সব পড়ে ফেলেন, মানে বুঝেন যে কি আছে। তাহলে সবসময় মনে রাখবেন একটা বই যদি আপনি 100% বুঝতে পারেন, আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবলেম আসুক আপনি সলিউশন করতে পারবেন। আপনার 2টা বই 3টা বই করার দরকার নেই, ঠিক আছে? সবসময় মনে রাখবেন আপনি যদি গ্যারিসন বইটা 100% পড়েন, তাহলে হর্নগেনের বই যদি আপনি করতে চান, আপনি তার ওয়ে অফ রাইটিংটা ডিফারেন্ট, সে যেভাবে লিখে তার ওয়ার্ডিং গুলো ডিফারেন্ট। সো আপনি 90% মোটামুটি পারবেন, 10% হয়তো বা এই যে ডিফারেন্ট ওয়েতে লেখে সেটা বুঝতে হবে, বাট আপনাকে থিওরিটিক্যাল পার্ট করতে হবে না, আপনি তখন সরাসরি প্রবলেম গুলোতে চলে যেতে পারবেন। সো একটা বই শেষ করেন, একটা বই শেষ করে ভালোভাবে শেষ করে পরীক্ষা দেন, দেখবেন যে ভালো করবেন। স্যার গ্যারিসনের বই কোন এডিশনটা ভালো হবে? এটা সব এডিশনই ভালো, ঠিক আছে? আমরা 15th এডিশন ফলো করছি, আপনি 15th এডিশনই ফলো করেন, কোনো সমস্যা নেই। স্যার আমার কাছে 13 আছে, 13 হ্যাঁ 13 করেন, কোনো সমস্যা নেই, 13ই করেন, বাট এনশিওর করবেন আপনি বইটা পুরোপুরি কভার করেছেন, ঠিক আছে? আমি আবারও বলি বই এই জায়গায় আসলে ম্যান্ডেটরি, মানে এই বই পড়তে হবে ওই বই পড়তে হবে এটা নেসেসারি না। নেসেসারি হলো আপনি যা পড়ছেন বুঝে পড়ছেন কিনা, যদি বুঝে পড়েন তাহলে কোনো সমস্যা হবে না। আর আরেকটা প্রবলেম হলো থিওরিটিক্যাল পার্ট। তো আপনি যখন একটা চ্যাপ্টার পড়বেন, এই চ্যাপ্টারটা পড়ার পর আপনার যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো যদি অ্যান্সার দিতে না পারেন তার মানে আপনি থিওরি বুঝেন নাই। তো আপনি থিওরিটা যদি চ্যাপ্টারটা যদি ভালোভাবে পড়েন, এই বইয়ের যে থিওরিটিক্যাল পার্টে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার আপনি অবশ্যই পাবেন। সো আপনি কতটুকু বুঝছেন সেটা হলো প্রতিটা চ্যাপ্টারের পরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার দিতে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? সো প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করবেন, প্রত্যেকটা এক্সারসাইজ অ্যাটেম্প করবেন, যাতে আপনার ছোট ছোট জিনিসগুলো কখনো ইগনোর না হয়। কারণ ছোট ছোট থিওরি পার্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কি চেক করলে? আপাতত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ার দরকার নেই, পরীক্ষার 15 দিন আগে শুরু করেন। আমি যে কথাগুলো বলছি একটু দেখেন আমি কি বলছি আসলে। আমরা যদি এই যে মাস্টার বাজেটিং এর চ্যাপ্টারে যাই,
সবাই কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এই যে দেখেন এখানে কতগুলো কোশ্চেন আছে না? এই যে থিওরিটিক্যাল কোশ্চেন আছে না? জি স্যার। দেখতে পাচ্ছেন কোশ্চেন? আপনি যদি পুরো চ্যাপ্টারটা ভালো করেন তাহলে এই কোশ্চেনগুলো আপনি পারবেন। তো আপনি নিজে চেষ্টা করবেন যে আপনি এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারেন কিনা। যদি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে না পারেন তার মানে চ্যাপ্টারটা আপনি ভালোভাবে পড়েন। তো আপনি ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি যদি এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারেন তাহলে পরীক্ষায় যে কোশ্চেন আসে তার মোটামুটি 70% আপনি পারবেন থিওরিটিক্যাল পার্টে, ধরে নেওয়া যায়। কারণ কোশ্চেন এইভাবে আসবে তা না, কিন্তু আপনি তো চ্যাপ্টারটা ভালোভাবে জানেন, তাই না? সো এটা মেনটেন করবেন। সো থ্যাংক ইউ সবাইকে, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। থ্যাংক ইউ স্যার।